পারি? জি স্যার। স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, আমাদের এইটার এই কিছুদূর আমরা এগিয়েছিলাম ইন্টার রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল। তো আমরা তারপরে আরো দু একটা স্লাইড আগে থেকেই শুরু করি। যে স্লাইডটা দেখা যাচ্ছে কোরিলেশন এন্ড স্ক্যাটার ডায়াগ্রাম। এখানে গতদিন আমরা আলাপ করেছিলাম যে ফার্স্ট হচ্ছে যে একদম পরের দিকে যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এটা আলোচনা করেছিলাম। কোরিলেশন স্ক্যাটার ডায়াগ্রাম। কোরিলেশন হচ্ছে একটা ভেরিয়েবলের চেঞ্জের ইফেক্ট আর একটা ভেরিয়েবলের উপর কতটুকু পড়ে সেটার একটা মেজারমেন্ট। স্ক্যাটার ডায়াগ্রাম এটা হচ্ছে যে এক্স ওয়াই পয়েন্ট তার কোঅর্ডিনেট গুলা যদি গ্রাফ পেপারে প্লট করা যায়, যে বিন্দুগুলো হয় ওই বিন্দুগুলো নিয়েই আর কি ওই যে ডায়াগ্রামটা সেটাকে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম বলি। একটা উদাহরণ আমরা দেখিয়েছিলাম এখানে, এটা সম্ভবত বইতে আছে। এটা একটু দেখে নিই এখানে। এইটা বই দেখা যাচ্ছে না? এক্সাম্পল 7-1 যেটা, এইটা advertising expenditure in a month in 1,000 pound and the total sales in 1,000 pound। বলছে যে সেলসটা আসলে দেখা যাচ্ছে যে সেলসটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার বাড়া বা কমার সঙ্গে সঙ্গে। অর্থাৎ অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার বাড়লে সেলস বাড়ছে, আবার কমে গেলে কমে যাচ্ছে। তার মানে এটার একটা ইফেক্ট সেলসের উপরে আছে। যেহেতু সেলসের উপরে ইফেক্ট আছে কার? অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার। তাহলে এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং সেলসটা ডিপেন্ড করছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের উপরে, ওইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, আমি আরো দেখি আজানটা শেষ হলে আমি আবার হয়তো একটু স্টপ করব আপনাদের যদি দরকার হয়। তো এখানে সেলস ভার্সাস অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার, এটা এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা খেয়াল রাখবেন, এক্স অ্যাক্সিস বরাবর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর করেসপন্ডিং ভ্যালু, এই পয়েন্ট গুলো পাচ্ছি। পয়েন্ট গুলো যে প্লট করলাম এখানে, এইটাই হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। এইভাবে আমরা এক্সেলটা বাদ দিলাম, এক্সেলে যাচ্ছে না। এই এক্সাম্পলটা যেমন এখানে একটা আছে, এইটা আমাদের পাওয়ার পয়েন্টেও আছে। আমরা একটু যাই সামনের দিকে। এইটা এখানে a company owns 6 sales outlets in a certain city. The sales last year of 2 of its key products are given below together with the sizes of its outlet। এখানে দেখা যাচ্ছে আউটলেট আছে মোট 6টা, ফ্লোর স্পেস আছে। A আউটলেটের ফ্লোর স্পেস 75 স্কয়ার মিটার স্কয়ার, B তে আছে 60 মিটার স্কয়ার, C তে 108। এইভাবে 6টা আউটলেটের। এইটা সবার কাছে ক্লিয়ার তো যে আউটলেটে স্কয়ার মিটার বলতে কি বোঝাচ্ছে? এইটা হচ্ছে যে অফিসটা বা সেলস সেন্টারটা আছে সেইটার ফ্লোর এরিয়া, ফ্লোর স্পেস। এখন এই যে দুটো প্রোডাক্টের যে সেলস ভলিউম দেওয়া আছে, একটা এল এবং একটা এম, দেখা যাচ্ছে যে ফ্লোর স্পেসের সাথে এদের কোনো সম্পর্ক আছে কিনা এদিকে তাকালে আসলে কি বোঝা যায়? যে যেটা 75 এল এর কথাই যদি ধরি, আমি আপাতত এম ধরছি না, 75 তখন যার স্কয়ার মিটার ফ্লোর স্পেস তার সেলস হচ্ছে 22.4। যখন এটা কমে 60 হয়ে গেল, দেখা যাচ্ছে সেলসও কিছু কমে গেল। আবার যখন স্কয়ার ফিট স্কয়ার মিটার বেড়ে গেল, আবার সেলস বেড়ে গেল। তার মানে দেখা যাচ্ছে যে ফ্লোর স্পেসের সঙ্গে সেলস ভলিউমের একটা সম্পর্ক আছে, অর্থাৎ একটা উপরে আর একটা ডিপেন্ডেন্ট। এখন প্রশ্ন হচ্ছে কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেহেতু সেলসটা চেঞ্জ হচ্ছে কিসের উপর ভিত্তি করে? ফ্লোর স্পেসের উপর ভিত্তি করে। তাহলে ফ্লোর স্পেস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এক্স ভ্যালু, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এক্স ভ্যালু, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই ভ্যালু। ঠিক একইভাবে এম এর ক্ষেত্রেও এখানে এক্স সেম, কিন্তু এম এর ক্ষেত্রে আবার ওয়াইটা আলাদা হয়ে গেল।
এখানে আমাকে চাচ্ছে যে স্ক্যাটার ডায়াগ্রাম আঁকতে হবে, এল এর জন্য একটা, এম এর জন্য পৃথক আর একটা। তা এইটাই আমাদের পরের পৃষ্ঠায় আছে, এটা হচ্ছে এল রিলেটেড, এটা এম রিলেটেড। এই যে পয়েন্ট গুলো আমি প্লট করলাম, এটাই হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। এখন দেখেন এই যে পয়েন্ট গুলো যে আমি প্লট করলাম এই গ্রাফ পেপারের, এগুলো প্লট করার আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আমি বলেছি যে এক্স অ্যাক্সিস বরাবর, যেটা হরাইজন্টাল অ্যাক্সিস বা আনুভূমিক অক্ষ যেটাকে বলা হয়, এই হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর হবে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা এখানে ফ্লোর স্পেস, এটা হচ্ছে এক্স ভ্যালু। আর ভার্টিক্যাল যেটা আসছে ওয়াই অ্যাক্সিস, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা সেলস ভলিউম। এখন এই যে নিচের যে স্কেলটা, এইটা আমি কিভাবে ফিক্স করলাম? 0, 20, 40, 60 আপ টু 140, এইটা কিভাবে নিলাম? এইটা নেওয়ার জন্য এইটা হচ্ছে কিসের, এটা হচ্ছে এল রিলেটেড, এই যে সেলস অফ এল, আর এর পরেরটা আছে সেলস অফ এম। তা আমরা যদি এল এরটাই ধরি, তা এল এরটা আসলে ফ্লোর স্পেস কত থেকে কত পর্যন্ত, সবচেয়ে ছোট কত আর সবচেয়ে বড় কত, এটা দুটোই সমান। এল এবং এম যেহেতু এক্স কমন, এখানে সবচেয়ে ছোট আছে 60 আর সবচেয়ে বড় আছে 130। তার মানে আমি যদি জিরো থেকে, মূলবিন্দু জিরো, জিরো থেকে শুরু করি, জিরো থেকে 130 আছে, এখানে 140 পর্যন্ত তারা নেছে, আপনি 130 পর্যন্ত নিলেও কোনো সমস্যা নেই। এই যেমন এই যে 120, 140, যেহেতু 20 গ্যাপে গ্যাপে দেছে, সেই জন্য 130 হয়তো এখানে আসবে না, একবারে 140 তেই গেছে। আপনি যদি এই গ্যাপটা 20 জায়গায় আরো কম 10 করে দেন অথবা আরো বেশি করে দেন, তাতেও কোনো সমস্যা নাই। স্কেলটা আপনার উপর ওই এখানে একটু লিখে দিতে হয় যে স্কেল যে 1 ইউনিট ইকুয়াল টু এত, এরকম একটা লিখে দিতে হয়। তা এখানে যখন এক্স এর দিকে আমার স্কেলটা ফিক্স হয়ে গেল, তারপরে আসবে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের স্কেল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে দেখা যাচ্ছে যে আমরা 0 থেকে হাইয়েস্ট 40 পর্যন্ত নিচ্ছি। আসলে এল ছিল কত, এখানে যদি খেয়াল করি সবচেয়ে ছোট কত আছে, সবচেয়ে ছোট আছে সম্ভবত 21.1, আর সবচেয়ে বড় আছে 36.9। তার মানে 20 থেকে 40 পর্যন্ত বা 38 পর্যন্ত কিছু একটা। এখানে যেহেতু 0 থেকে শুরু হবে, তাহলে 0 থেকে এটা 40 পর্যন্ত। হ্যাঁ, মাগরিব নামাজ। আচ্ছা, আমি তাহলে কি 10 মিনিট গ্যাপ দেব? হ্যাঁ, এখন বাজে 5:20, তাহলে ঠিক 5:30টায়। জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।
আমরা আবার শুরু করি। একটু সবাই মনোযোগী হন এদিকে। যেটা বলছিলাম যে আমাকে তো শুনতে পাচ্ছেন না? জি স্যার। আচ্ছা, যেটা বলছিলাম যে সেলস এই যে ভার্টিক্যাল এক্সিস বরাবর যেটা যে আমরা 0 থেকে 40 নিলাম, নেওয়ার পরে আমরা যেমন ফার্স্ট পয়েন্ট যেটা এখানে এক্স এর মান 75, ওয়াই এর মান 22.4। এইটা তাহলে ওই গ্রাফ পেপারে আমরা প্লট করব কিভাবে? 75, 22.4। এটা যদি দেখি, দেখেন এখান থেকে এক্স এর মান আমরা 75 এ চলে যাই, এই যে 80 এর একটু, এটা 60, এটা 80, তাহলে 75, এটা যদি আপনাদের কাছে গ্রাফ পেপার থাকতো তাহলে কিন্তু এই 75 আরো ক্লিয়ারলি ভিজিবল হতো। এই 75 মানে 80-র একটু আগে, তার মানে এই পয়েন্টটাই কিন্তু এটা। এই যে দেখেন 75, 22.4, 22.4 কোনটুকু? সেটা হচ্ছে এই যে 0 থেকে শুরু করে ভার্টিক্যালি 20, তারপরে সামান্য উঠে এদিকে গিয়ে এই পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এইভাবে অন্য পয়েন্ট গুলা, পরেরটা হচ্ছে 60, 21.1। এটা কিভাবে পেলাম? এখানে জানি যে 60 ঠিক এই দাগের উপর 21.1 পর্যন্ত চলে যান। এই যে 20 পার হয়ে গিয়ে এই যে এখানে চলে গেলাম 21.1। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে প্লট করলাম, ব্যাস স্ক্যাটার ডায়াগ্রাম কমপ্লিট। একইভাবে এম প্রোডাক্টের ক্ষেত্রে 75 আর হচ্ছে 30.7, আবার 60, 12.9। এটা যায়, দেখেন এই যে 60, এই যে 12.9, আবার 75, এই যে 30.7। এইভাবে প্রত্যেকটা পয়েন্ট প্লট করলাম। এইটা হয়ে গেল স্ক্যাটার ডায়াগ্রাম। এইভাবে স্ক্যাটার ডায়াগ্রাম গ্রাফ পেপারে আঁকতে হবে যদি প্রয়োজন পড়ে। তা আমরা সেই দিন এখানে আলাপ করেছিলাম, এখানে আর বেশি সময় দেব না, যে এইটা যেমন একটা বোঝা যাচ্ছে প্রথমটা, এটা কোনো এই পয়েন্ট গুলোর ভিতর দিয়ে কোনো লাইন টানা যায় না, যে সরল রেখা বক্ররেখা সবই যেন একটু উল্টাপাল্টা। এইটা এইরকম একটা, এখানে যে এরকম আছে যে SDWNC, এই যে দেখেন এখানে এইটা SDWNC, এই যে এইটা পড়েন, এই উপরেরটা স্ক্যাটার ডায়াগ্রাম উইথ নো কোরিলেশন। এই যে স্ক্যাটার ডায়াগ্রাম উইথ নো কোরিলেশন, অর্থাৎ এখানে যেমন এইটার ক্ষেত্রে বলা যায় 4 নাম্বার যেটা, এর মধ্যে একটা স্ট্রেট লাইন পাস করে দেওয়া যায়, কিন্তু আবার এর আগেরটা এর ভিতর দিয়ে মোটামুটি এভারেজ একটা স্ট্রেট লাইনের মাঝামাঝি পাস করে দেওয়া যায়, যার এদিকেও যে কয়টা পয়েন্ট ওইদিকেও প্রায় সেই কয়টা পয়েন্ট থাকবে, বা কিছু কিছু পয়েন্ট দাগের উপর দিয়েও পড়তে পারে। তার মানে এইটা একটা স্ক্যাটার ডায়াগ্রাম উইথ মডারেট এমসি তে মডারেট কোরিলেশন, আর এইটা হলো পিসি তে হলো পারফেক্ট কোরিলেশন। এইটা একেবারে স্কেল বসাইলে দেখা যাবে সব কয়টা পয়েন্ট একই স্ট্রেট লাইনের উপরে পড়ছে, তবে এটা পারফেক্ট কোরিলেশন। তা এইভাবে আবার এইটা পারফেক্ট নেগেটিভ, কিন্তু এটা হলো পজিটিভ কোরিলেশন, এটা হলো নেগেটিভ কোরিলেশন। পজিটিভ কখন বলবো? যেটা বাঁ থেকে ডান দিকে উঠে গেছে, আর নেগেটিভ হচ্ছে যেটা বাঁ থেকে ডান দিকে নেমে গেছে। এইটা হলো নেগেটিভ কোরিলেশন। এইটা খেয়াল রাখতে হবে যে কোনটা পজিটিভ কোনটা। এইটা প্রায় পজিটিভের মতো, মডারেট পজিটিভ। আবার এইটা কিন্তু অনেকটা ওই নেগেটিভের একটা ছোঁয়া আছে, এখানে একটা পজিটিভের টার্ন আছে, কিন্তু এই দুটোতে কিছুই নেই। এইরকম এখন আমরা এখানে যাব পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট। আপনাদের বইটা এখন আবার একটু দেখেন, যে এটা আপনাদের যেটা পুরানো বই ছিল, এটা হলো 3 নম্বর প্যারাতে ছিল পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট। আর নতুন যে বইটা বা যে আরেকটা এডিশন যেটা আছে, আমি এটা একটু দেখি, এইটা 7.3 তে পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট। এখন এইটাকে আমরা স্মল আর দিয়ে ডেনোট করি। পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট ডেনোটেড স্মল আর ইজ ডিফাইন্ড অ্যাজ দিস। এই ফর্মুলাটা যদি সীমার পরীক্ষা হতো, ওরা লিখে দেয় যে এই ফর্মুলাটা পরীক্ষার সময় দিয়ে দেওয়া হবে, কিন্তু আপনাদের ক্ষেত্রে দিয়ে দেওয়া হবে না, এটা আপনাদের মনে রাখতে হবে। তা এইটা মনে রাখার কিন্তু একটা মানে মোটামুটি একটা ধারা আছে। দেখেন উপরেরটাকে খেয়াল রাখলে পরে অনেকটা
নিচেরটা মনে থাকবে। দেখ উপরেরটাতে কি আছে, n ইন্টু সামেশন এক্স ইন্টু ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই। এটা সাম চিহ্নটা আমরা এর আগে কোথায় যেন আলাপ করেছি, সাম হচ্ছে যোগফল, তাই তো? তার মানে অনেকগুলো এক্স ওয়াই বের করব, বের করে সবগুলোর যখন যোগ করব সেইটাকে বলা হবে সামেশন এক্স ওয়াই। আবার এক্স গুলার টোটাল যোগফল হবে সামেশন এক্স, ওয়াই ডেটা গুলার টোটাল যোগফল হবে সামেশন ওয়াই। এই জায়গাটাই যে n ইন্টু সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই, নিচের দিকে গেলে একটা স্কোয়ার রুট দিতে হবে পুরাটা কভার করে, দিয়ে প্রথমে থার্ড ব্র্যাকেটের দুটো থার্ড ব্র্যাকেট আছে, একটা এখান থেকে শুরু এখানে শেষ, আবার আর একটা এখান থেকে শুরু এখানে শেষ। একটার ভিতরে শুধু n আর x আছে, x এর টার্ম আছে, আর একটা n আর y এর টার্ম আছে। তাহলে প্রথমটাই কি হবে, মনে করেন এই যে উপরে যেটা লিখছেন এখানে y এর জায়গায় x বসিয়ে দেন, তাহলে কি হবে, n ঠিক রাখলাম, y এর জায়গায় x বসাইলে এটা হয়ে যাচ্ছে সামেশন x স্কোয়ার, আর এখানে y এর জায়গায় x বসাইলে সামেশন x ইন্টু সামেশন x, তার মানে সামেশন x হোল স্কোয়ার। সেই জিনিসটাই কিন্তু এখানে আছে প্রথমটাই। আবার দ্বিতীয়টাই x এর জায়গায় y বসাই দেন, তাহলে n ইন্টু সামেশন y স্কোয়ার মাইনাস সামেশন y হোল স্কোয়ার। দেখেন এই যে এইটা, তাই এইটা হচ্ছে যে এই ধরনের ফর্মুলা গুলো মনে রাখার জন্য একটু যদি খেয়াল করেন, এটা মনে রাখার একটু সুবিধা পাওয়া যায় যে ফর্মুলাটা আসলে কিভাবে লিখবো। এখন আমরা এইটার ব্যবহারটা পরবর্তী এক্সাম্পল গুলোতে দেখবো। তার আগে আমরা দেখি যে এই যে আর এর যে মানটা বেরোবে, এইটা কোন ধরনের মান বেরোতে পারে এবং এটা কত থেকে কত পর্যন্ত ভ্যারি করতে পারে, সেইটা আমরা একটু দেখবো। এটা আপনাদের বইতে দেখেন এইটার নিচেই লেখা আছে সম্পূর্ণ, এই যে নিচের দিকে এখানে যে এই যে কথাগুলো লেখা আছে, আর ইকুয়াল টু +1, আর ইকুয়াল টু -1, আর ইকুয়াল টু 0। তার মানে একটা স্কেল যদি আপনি ধরেন, একদম বাঁয়ে হচ্ছে -1, যেমন আমরা জেড ভ্যালুর অঙ্ক করেছিলাম, একদম বাঁয়ে হচ্ছে মাইনাস, মাঝখানে জেড এর মান 0, একদম ডাইনে পজিটিভ। এইটাও একটা স্কেল। এই স্কেলটার রেঞ্জ হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত, মাঝখানে 0। তার মানে আর এর মান ম্যাক্সিমাম হতে পারে +1, সবচেয়ে ছোট হতে পারে -1। আর যদি 0 হয়, 0 মানেই হচ্ছে যে এক্স এবং ওয়াই একটার উপর আর একটা ডিপেন্ডেন্ট না। এইটা একটু খেয়াল করেন ভালোভাবে, যে এই যে আর এর মান +1, এটা কি বোঝায়, ডেনোটস পারফেক্ট পজিটিভ লিনিয়ার কোরিলেশন। এটা খেয়াল রাখতে হবে কিন্তু, যে কারণ আপনি যখন অঙ্ক করবেন তখন আর এর যে মানটা বেরোবে, তখন কিন্তু আপনাকে ওই মানটার বলতে আসলে কি বুঝেন সেইটাকে একটা এক্সপ্লেনেশন দিতে হবে, একটা ন্যারেশন দিতে হতে পারে। প্রায় এটা চাওয়া হয় যে আর এর মান বের করেন এবং এটা থেকে আপনার কমেন্টসটা লেখেন। তা আর এর মান দেখা গেল 0.95 হলো, তার মানে +0.95, +0.95। তাহলে একটু চিন্তা করেন যে ওই স্কেলটা যদি আমি কল্পনা করি, একদম বাঁয়ে -1, তারপরে মাঝখানে 0, একদম ডাইনে +1, তাহলে 0.95 কোথায় হচ্ছে, +1 হচ্ছে একটু বাঁয়ে। তার মানে এইটা কিন্তু ওই পারফেক্ট পজিটিভ কোরিলেশন এর কাছাকাছি। তার মানে আমি বলতে পারি যে স্ট্রং পজিটিভ কোরিলেশন। পারফেক্ট বলবো হচ্ছে যখন ঠিক +1 হবে, তখন হচ্ছে পারফেক্ট। যেমন যখন -1 হবে একদম পারফেক্ট নেগেটিভ বলবো, কিন্তু দেখা গেল +1 না, তার কাছাকাছি, তখন আমি বলবো স্ট্রং লিনিয়ার কোরিলেশন, স্ট্রং পজিটিভ লিনিয়ার কোরিলেশন। তখন কিন্তু পারফেক্ট কথাটা ইউজ, পারফেক্ট মানে 100% মিলে যাবে। ঠিক একইভাবে দেখা গেল যে -0.85, তার মানে এটা -1 এর কাছাকাছি, সেইটাকে আমি পারফেক্ট বলবো না, সেইটাকে বলবো স্ট্রং নেগেটিভ লিনিয়ার কোরিলেশন। তাহলে বোঝা যাচ্ছে আর এর মান আমরা পেলে কিভাবে এর ব্যাখ্যাটা দিব। এবং আর এর মান যদি ঠিক 0 পাওয়া যায়, তার মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর ভিতরে কোনো সম্পর্ক নাই, একটা চেঞ্জ হলে আর একটা তার উপরে কোনো এফেক্ট পড়ে না, এইরকম হবে। তাহলে লাস্ট যে লাইনটা আছে, দি স্ট্রেংথ অফ এ কোরিলেশন ক্যান বি জাজড বাই ইটস প্রক্সিমিটি টু +1 or -1। তার মানে আর এর মানটা -1 এর কাছাকাছি, +1 এর কাছাকাছি, সেইটার উপরে নির্ভর করবে যে তার স্ট্রেংথটা কিরকম।
the nearer it is and the farther away from zero, the stronger is the linear correlation. এটা আপনাদের বইতে দেখেন একদম নিচেই লেখা আছে, ওই কথাটাই এখানে আনা হয়েছে। তাহলে এই যে আর এর মান এখান থেকে কিন্তু আপনাদের আমার মনে হয় এখনই মনে রাখাটাই সহজ হয়ে যাবে, এবং এটা ভুল হওয়ার কথা না যে আর এর মান the value of r varies from -1 to +1. In between -1 to +1 we have 0. When r equal to 0, it means that there is no correlation between dependent and independent variable. মানে x এবং y এর ভিতরে কোনো ডিপেন্ডেন্স নেই। যদি আর এর মান +1 হয় তার মানে পারফেক্ট পজিটিভ কোরিলেশন এক্স এবং ওয়াই এর ভিতরে আছে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট। এখন পারফেক্ট পজিটিভ কোরিলেশন বলতে কি বুঝি? এইটাই বুঝি যে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর একটা মান বসাই তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ঠিক ওই স্টেট লাইনের মতো y = mx + c এই ফর্মুলা অনুযায়ী চেঞ্জ হবে। ঠিক যদি মাইনাস হয় তাহলে ওই একই ভাবে চেঞ্জ হবে, কিন্তু পারফেক্ট নেগেটিভ, মানে একটা বাড়লে আর একটা কমবে। এক্স এর মান যদি বাড়াইতে থাকে ওয়াই এর মান কমতে থাকবে, এটা হচ্ছে পারফেক্ট নেগেটিভ। আপনি একটু খেয়াল করেন যে গ্রাফ পেপারে আমরা যেটা দেখলাম যে পারফেক্ট নেগেটিভ কোনটা, এই যে শেষেরটা। এখন দেখেন এক্স এর মান আমি যত এই দিকে আসবো ওয়াই এর মান তত বাড়ছে। এক্স এর মান এখানে আসলে ওয়াই এইটুকু, আবার এক্স এর মান আরো বাই আসলে ওয়াই আরো বড় হয়ে গেল। তার মানে হচ্ছে পারফেক্ট নেগেটিভ মানেই হচ্ছে এক্স এর মান এবং ওয়াই এর মান স্ট্রেট লাইনের মতো ভ্যারি করবে, কিন্তু ঘটনাটা ঘটবে কি এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমবে, বা এক্স এর মান কমলে ওয়াই এর মান বাড়বে, বিপরীত। কিন্তু পারফেক্ট পজিটিভ যেটা, এইটাও স্ট্রেট লাইনের মতো চেঞ্জ হবে, কিন্তু এক্স এর মান বাড়লে ওয়াই এর মানও বাড়বে, এক্স এর মান কমলে ওয়াই এর মানও কমবে। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার, তাই না? এখন আমরা আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন এই যে লাস্টে আর একটা পয়েন্ট আছে, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। আমরা বইতে যদি যাই একটু দেখি এখানে কি আছে। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, আমরা এই অঙ্কটা একটু দেখে তারপরে ডিটারমিনেশনে যাই। এখানে দেখেন ওই যে প্রথম যে অঙ্কটা আপনাদের কাছে বই থাকে, আপনারা প্রথম অঙ্কটাই যেটা দিয়ে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম এঁকেছিলাম ওই অঙ্কে একটু চলে যান। ফার্স্ট ইলাস্ট্রেশন যেটাই ছিল কি অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের সাথে সেলস ভলিউমের যে চেঞ্জটা, তা এইটাই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ ওইটা বাড়া কমার সাথে সাথে এক্স এর ভ্যালু বাড়া কমা করে, ওয়াই এর ভ্যালু বাড়া কমা করে, সেই জন্য। আর ওয়াইটা হচ্ছে বা সেলস ভলিউম হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেখেন অঙ্ক পাওয়ার পরে কিন্তু যেটা আমি দেখেছি যে বেশিরভাগ ভুল করে, অনেক স্টুডেন্ট ভুল করে যে কোনটা এক্স ধরবো আর কোনটা ওয়াই ধরবো, এইটাই গোলমাল করে ফেলে। আপনি দেখবেন যে আসলে কোনটার কারণে কোনটা বেশি বাড়া কমা করছে। আপনি দেখলেন যে আমি পেপারে যত অ্যাডভার্টাইজ করছি, অ্যাডভার্টাইজ বাড়াইলে আমার সেলসও বেড়ে যাচ্ছে। অতএব এক্স হচ্ছে ওই অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার, যেটা বাড়া কমার সাথে সাথে আর একটা উপরে এফেক্ট হচ্ছে। আর ওয়াইটা বা সেলসটা হচ্ছে ডিপেন্ডেন্ট, কারণ সেলস বাড়বে যদি অ্যাডভার্টাইজিং বাড়ে। তাহলে এক্স হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার, ওয়াই হচ্ছে সেলস ভলিউম, অর্থাৎ ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন তাহলে আমাদের ওই যে ফর্মুলাটা এখন খেয়াল করেন, উপরে ছিল n ইন্টু সামেশন এক্স স্কোয়ার, মানে আপনাকে এক্স থাকলেই হবে না, এক্স স্কোয়ার এর মান বের করতে হবে, মাইনাস আবার আছে সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই। সামেশন এক্স মানে এক্স গুলো যোগ করতে হবে, যেটা এখানে 7.6। সামেশন ওয়াই মানে ওয়াই এর ভ্যালু গুলো যোগ করতে হবে, এটা সামেশন ওয়াই। সামেশন এক্স স্কোয়ার তো বললামই, আর কি দরকার? নিশ্চয়ই যদি যাই ওখানে এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে, তার মানে এক্স স্কোয়ারটাও বের করতে হবে, ওয়াই আর এক্স ওয়াইটা বের করতে হবে। এক্স স্কোয়ার তো বেরই করলাম, ওয়াই স্কোয়ার বের করতে হবে, এক্স ওয়াই আছে একটা। এক্স ওয়াইটা কোথায় আছে? এক্স ওয়াই আছে আমরা এইটার ভ্যালু হচ্ছে 1365। এইটা আছে প্রথমে যে n ইন্টু সামেশন এক্স ওয়াই। এই এক্স ওয়াইটা
অর্থাৎ এই কয়টা জিনিস আপনাকে বের করতে হবে। ফার্স্ট হচ্ছে যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ এক্স, কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোনটা ওয়াই। এই দুটো কলাম আপনাকে দেওয়া থাকবে, আপনি শুধু যোগফলটা বের করে সামেশন এক্স এবং সামেশন ওয়াই বের করলেন। এবার ফর্মুলার দিকে তাকাইতে হবে। ফর্মুলার দিকে তাকায় আমার দরকার কি কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই। আমরা একটু এইদিকে যদি যাই পরের স্লাইডটাই দেখেন ওই অঙ্কটাই, যেখানে কি করলাম, এইটা হচ্ছে আমার অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার, এইটা হচ্ছে সেলস ভলিউম। তাহলে এইটার উপরে যেহেতু এইটা ডিপেন্ড করে, তাহলে এইটা এক্স এর মান, এইটা ওয়াই এর মান, তাহলে এক্স এর নিচে ওইটা লিখলাম, ওয়াই এর নিচে এইটা লিখলাম। আর কি দরকার, ফর্মুলাটা কি ছিল, এইটা হচ্ছে এক্স ওয়াই, এই যে 1365, এইটা হচ্ছে সামেশন এক্স, এইটা সামেশন ওয়াই, নিচেই হচ্ছে এন ইন্টু সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার, আর এটা এন ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন এক্স, এইটা কি আছে, এই সামেশন ওয়াই হোল স্কোয়ার। এখন এই জায়গাটাই ওই জিনিসগুলোই আপনাদেরকে বের করে নিতে হবে ক্যালকুলেটর দিয়ে। এইটাই একটু সময় নেবে। যেমন এক্স এরটা লিখে যোগ করবেন 7.6 হলো সহজ, ওয়াইটা লিখে যোগ করবেন 842.2 হলো, এটাও সহজ। এখানে এসে এক্স স্কোয়ার কিভাবে বের করলাম, এই যে 1.3 ক্যালকুলেটরে এইটার স্কোয়ার করবেন, করলে 1.69 হয়। 0.9 এইটাকে স্কোয়ার করলে 9 9 81, 0.81 হলো। 1.8 এইটাকে স্কোয়ার করলে হয় 3.24, 2.1 এইটাকে স্কোয়ার করলে হয় 4.41, 1.5 এইটাকে স্কোয়ার করলে হয় 2.25, তখন যোগ করলে 12.40 হলো, এটা হলো এক্স স্কোয়ার সামেশনের মান। আশা করি বোঝা যাচ্ছে। এখন ওয়াই স্কোয়ার এর মানটা কিভাবে বের করবো, ওয়াই এর কলামে এটাকে স্কোয়ার করবেন। 151.6 হোল স্কোয়ার সমান 22,982.56, 100.1 হোল স্কোয়ার ইকুয়াল টু 10,020.01, 199.3 স্কোয়ার ইকুয়াল টু 39,790.49। এইভাবে প্রত্যেকটা করলাম, এই ওয়াই কে স্কোয়ার করে এই কয়টাকে যোগ করলাম, যোগ করলে হলে 1,50,552.50, এটা তো সামেশন ওয়াই স্কোয়ার। আর একটা টার্ম আমার দরকার, সেটা হলো এক্স এবং ওয়াই এর গুণফল, অর্থাৎ এই যে এই দুইটা 1.3 ইন্টু 151.6 ইকুয়াল টু 197.08, আবার 0.9 ইন্টু 100.9 গুণ করলে হবে 90.09, আর 1.8 ইন্টু 199.3 গুণ করলে হবে 358.74। এইভাবে প্রত্যেকটা এক্স প্রত্যেকটা ওয়াই গুণ করে এখানে দিয়ে যোগ করলে হবে 1365.43। যখন বের হয়ে গেল তখন আপনার ওই ফর্মুলাটা লিখবেন, লিখে এখানে দেখে দেখে ওই মানগুলো এখানে বসিয়ে সিম্পলিফাই করবেন। 0.993, 0.993 মানে কি, -1 এর কাছে না +1 এর কাছে? প্লাস +1 এর কাছে, মানে আরেকটু হইলেই +1 হয়ে যেত। তার মানে কি, এটা কি পারফেক্ট বলবেন নাকি? না স্যার, এটা পারফেক্ট না, স্ট্রং, হ্যাঁ স্ট্রং পারফেক্ট না, স্ট্রং পজিটিভ কোরিলেশন, স্ট্রং পজিটিভ কোরিলেশন। নিচে কি লিখলাম, the value of the coefficient in this case is very close to the value of +1, indicating a very strong, দেখেন আবার ভেরি কথাটা দিয়েছে, যেহেতু এটা 0.993 1 এর চেয়ে সামান্য কম, সেজন্য এখানে ভেরি স্ট্রং পজিটিভ লিনিয়ার কোরিলেশন দিয়ে দিয়েছে। এখানে সমস্ত কোরিলেশনই লিনিয়ার, আমরা সেইভাবেই ফর্মুলাটা ডিজাইন করেছি। তাই এখানে হলো ভেরি স্ট্রং, তাহলে এখানে কতগুলো টার্ম আসবে, পারফেক্ট পজিটিভ, ভেরি স্ট্রং পজিটিভ, স্ট্রং পজিটিভ, মডারেট স্ট্রং পজিটিভ, নো কোরিলেশন, তারপরে ঠিক উল্টা ভাবে মডারেট স্ট্রং নেগেটিভ, তারপরে স্ট্রং নেগেটিভ, ভেরি স্ট্রং নেগেটিভ, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। এই টার্মগুলো ওখানে আসবে কিসের উপর ভিত্তি করে, এই ভ্যালুটার উপর ভিত্তি করে। এইটা যদি দেখা যায় যে -1 এর কাছাকাছি, তাহলে আমরা দেবো ভেরি স্ট্রং নেগেটিভ। যদি এটা 0-র কাছাকাছি, তাহলে বলতে পারি যে এটা ভেরি উইক। তাই এই টার্মগুলো আপনার এই
এইটার ম্যাগনিটিউডের দিকে তাকিয়ে এবং সাইনের দিকে তাকিয়ে আপনারা ব্যবহার করবেন। তাহলে আশা করি যে এই একটা অঙ্ক এবং এই যে আমরা এখন যেটা পড়াচ্ছি আর এর মান বের করা, এই একই ফর্মুলা কিন্তু পরে ফোরকাস্টিং এর ক্ষেত্রেও করা হবে। তখন আমরা দেখবো যে এটা কিভাবে ব্যবহার করা হয়। ঠিক এই সূত্রটাই আমাদের কাজে লাগবে। তাহলে কিভাবে পিয়ারসনস কোএফিসিয়েন্ট বের করতে হয় এটা আপনারা আমার মনে হয় যে বুঝতে পারলেন। পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা এটা দেখলাম, এটার অ্যান্সার গেল। এরপরে আমাদের আর একটা অঙ্ক মনে হয় আছে, এটা একটু দেখি। এখানে দেখেন এই অঙ্কটা এবং এম যেটা যে ফ্লোর স্পেস দিয়েছিল, এখানে অঙ্ক হবে দুইটা, একটা এল দিয়ে একটা এম দিয়ে, কারণ ওয়াই এর মান দুইটা, ওয়াই এর মান এই, ওয়াই এর মান এইটা একটা। তাহলে আমাদেরকে এটা বলছে কি যে ওইটা ছিল প্রবলেম যে স্ক্যাটার ডায়াগ্রাম আঁকার জন্য এই অঙ্কটা দিয়ে বলেছিল। এখন বলছে যে না, স্ক্যাটার ডায়াগ্রাম আঁকা লাগবে না, এই যে ইভ্যালুয়েট পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্টস, তার মানে আপনাকে আর এর মান চাচ্ছে, আর এল এবং এই দুটো মান চাচ্ছে। উভয় ক্ষেত্রেই এক্স হচ্ছে এইটা, অর্থাৎ ফ্লোর স্পেস, যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তা এইটা আমরা দেখি কিভাবে করলাম। আচ্ছা এখানে দেখেন এইটা আমরা বলছি এক্স এর মান আর এইটা ওয়াই এর মান, আবার এম এর ক্ষেত্রে এইটা এক্স এর মান, এইটা ওয়াই এর মান। তা প্রথমে আমরা এলটাকে ধরেই যদি করি একটা প্রোডাক্টের ক্ষেত্রে, তাহলে এইটা হলো এক্স এর মান, এইটার যোগফল হবে সামেশন এক্স, এইটা হবে ওয়াই এর মান, এইটার যোগফল হবে সামেশন ওয়াই, তারপরে এক্স স্কোয়ার, মানে এই প্রত্যেকটাকে স্কোয়ার করে তার যোগফল বের করবেন, এটা সামেশন এক্স স্কোয়ার বেড়ে যাবে। এই আবার ওয়াই স্কোয়ার, এইটার প্রত্যেকটাকে স্কোয়ার করে করবেন, এটা ওয়াই স্কোয়ার। আর একটা আছে এক্স ওয়াই, অর্থাৎ 75 ইন্টু 4 কত হয় সেটা লিখবেন, 60 ইন্টু 21.1 কত হয় সেটা লিখবেন। এইভাবে সব করে নিচে যোগফল করবেন, এটা হলো সামেশন এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে আমরা এভাবে বের করে আসলে অ্যান্সার গুলো যে এইটা আসে। এন কি, এনটা তো বলা হয় না, এনটা কি? এন হচ্ছে যে নাম্বার অফ ডেটা, 1 2 3 4 5 6 ভেরিয়েবল, 6টা আউটলেট আছে, সেজন্য এন এর মান, এখানে এক্স এর মানও 6টা, ওয়াই এর মানও 6টা, সব মানই আসবে 6টা করে, অতএব এন এর মান 6। তাহলে এন এর মান 6, সামেশন এক্স করলে 559 হয়। এই অঙ্কটা কিন্তু আপনারা নিজেরা লং হ্যান্ডে করবেন। আমি এখানে সময় বাঁচানোর জন্য, স্পেস বাঁচানোর জন্য শুধু এর যোগফল গুলো বের করে আপনাদেরকে দেখিয়ে দিছি। তাহলে এক্স এর লাইনটা যোগ করলে হবে 559, কিভাবে কোনটা, এই যে এই কয়টা যোগ করলে। আপনারা অঙ্ক করার সময় এইটা, এই টেবিলটাই হুবহু লিখবেন, এম বাদে শুধু ট্যাবেল করে করতে হবে আর কি স্যার। হ্যাঁ এটা ট্যাবেল করে করতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে এক্স লিখবেন, এখানে ওয়াই লিখবেন, লিখে তারপরের কলাম গুলো লিখবেন, আবার পরের এম এর ক্ষেত্রে লাগবেন, এইটা এক্স লাগবেন, এইটাকে ওয়াই লাগবে করবেন। তাহলে এখানে যেমন শুধু এল এর ক্ষেত্রে যেটা আছে এই যোগটা এইরকম বেরোবে, বেরোলে ওই ফর্মুলা অনুযায়ী পিয়ারসনস কোএফিসিয়েন্টের যে ফর্মুলাটা আর ইকুয়াল টু আছে ওখানে বসিয়ে দিলে এটা আসবে 0.984। দেখেন এটা কিন্তু, এইটাও কিন্তু ভেরি স্ট্রং, এই দেখেন ভেরি স্ট্রং পজিটিভ কোরিলেশন, কারণ এটা 1 এর কাছাকাছি। ঠিক এম এর একই ভাবে করবেন, এইটাও ভেরি স্ট্রং 0.974। তা এমন হতে পারে যে এই অঙ্কটা যদি পরীক্ষা দেয়, এই ডেটাগুলো চেঞ্জ করে দেবে, চেঞ্জ করে দিয়ে দেখা যাবে যে একটা পজিটিভ আসতেছে আর একটা নেগেটিভ আসতেছে, তখন দেখি আপনার কমেন্টসটা ঠিক থাকে কিনা। তাহলে ঠিক আছে, এইভাবে আমরা তাহলে এই পিয়ারসনস এইটা বুঝলেন। এখন আর একটা টপিক ছিল, সেটা হলো কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। আমি আবার একটু ব্যাকে যাচ্ছি, কোথায় এই যে এখানে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, এটা কি জিনিস? ওই যে আমরা এর আগে দেখেছি যে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর ক্ষেত্রে, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, তাই না? খেয়াল আছে আপনাদের কারো? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যেটা থাকে ওইটাকে স্কয়ার রুট করলে হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে
স্কোয়ার রুট করলে হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ঠিক একইভাবে এইটাই কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন হচ্ছে এই যে আর এর যে ভ্যালুটা পাবো ওইটাকে স্কোয়ার করলে যেটা হয়। এই যে আর স্কোয়ার ইজ নোন অ্যাজ দ্য কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, ইট গিভস দ্য প্রপোর্শন। এখন আর স্কোয়ার আসলে কি মিন করে, মনে করেন যে আর এর মান 0.7 প্লাস, তাহলে এটাকে স্কোয়ার করলে 0.49, এইটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। তাহলে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন ইকুয়াল টু আর স্কোয়ার ইকুয়াল টু 0.49। হোয়াট ডাজ ইট মিন? এটা কি বুঝায়? বুঝায় যে এই যে এক্স এবং ওয়াই এর পারস্পরিক যে নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্সি, এইটার মাত্রা বুঝায় আসলে। সেটা হচ্ছে যে এই আমরা যে ডেটা নিয়ে, যেমন হচ্ছে যে মনে করেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের সাথে সেলস বাড়া কমার যে বিষয়টা, এইটা থেকে মনে করেন আমরা পেলাম 0.7 আর এর মান, তাহলে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন হবে 0.49। এইটার বুঝায় যে ওই যে ওয়াই যে এক্স এর উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ সেলস যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের উপরে ডিপেন্ডেন্ট, এইটা হচ্ছে যে 49% কেস অবজার্ভ করে আমরা নিশ্চিত, অর্থাৎ 49% চেঞ্জ হচ্ছে ওই অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের কারণে। আর যে 51% বাকি থাকে, এই 51% অন্য কোনো কারণে হচ্ছে যেটা আমরা হয়তো জানি না। এইটাই যে দেখেন যে and that 51% of the change must be due to other factors। এখন other factors বিভিন্ন রকম হতে পারে, যে সিজনাল ফ্যাক্টর হতে পারে, তারপরে অর্থনৈতিক মন্দার বিষয়টা আসতে পারে, এগুলো আমরা পরে দেখবো, ওই যে এই চ্যাপ্টারও আছে সামনে, যে এই আদার ফ্যাক্টর গুলো আসলে কি কি হতে পারে। তাহলে এইটা একটু খেয়াল রাখেন যে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন আসলে এই যে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট আর এর মান যেটা বের করলাম, ওইটাকে স্কোয়ার করলেই ওই মানটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। আর ওই মানটা কি ইন্ডিকেট করে? ওই মানটা ইন্ডিকেট করে সেই পার্সেন্টেজ, যে পার্সেন্টেজ আমাদের এই রিলেশনশিপের ওই মাত্রাটাকে ব্যাখ্যা করে। তাহলে করে না কতটুকু, সেটা হচ্ছে 100% থেকে এটা বাদ দিলে, অর্থাৎ 100 থেকে 49 বাদ দিলে থাকে 51, বা 1 থেকে 0.49 বাদ দিলে থাকে 0.51 বা 51%। তার মানে 50% is due to some other factors। এইটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনের ব্যাখ্যা। তাহলে আমরা একটু নেক্সট দিকে যাই, এই পর্যন্ত আমরা দেখলাম, এরপরে আমরা যাই। তাহলে এইটা ডিপেন্ডেন্সি বিটুইন এক্স এন্ড ওয়াই, এটা আমরা দেখলাম। এরপরে দেখেন, এরপরে আসছে স্পিয়ারম্যানস কোএফিসিয়েন্ট, বা এটাকে র্যাঙ্ক কোরিলেশনও বলা হয়। তাহলে এখন এইটা হচ্ছে যে অনেক তথ্য আছে যেটা ঠিক কোয়ান্টিটেটিভ ফিগারে এক্সপ্লেন করা যায় না। তা এইটা সেই ক্ষেত্রে হয় কি, যে ওই র্যাঙ্কিং করা হয়। র্যাঙ্কিং অর্থাৎ যে সবচেয়ে ভালো তাকে হয়তো 1 নম্বরে বসালাম, যে তার চেয়ে একটু কম ভালো তাকে 2 নম্বরে রাখে, এইভাবে সিরিয়ালি ক্লাসের রোল নাম্বারের মতো অনেকটা। যেটা একেবারে ওই এক্স আর ওয়াই এর মতো কোনো ইকুয়েশন দিয়ে দাঁড় করানো যায় না, যে যদি এত মার্কস পাই তাহলে তার ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কত হবে, এইভাবে হয় না। এটা অনেকটা কিছুটা ওই কোয়ালিটেটিভ টাইপের। এখানে যে কথাটা লেখা আছে, এটা বইতেও আছে, আমি একটু যাই, দেখেন ইন্টারপ্রেটিং কোরিলেশন কোএফিসিয়েন্ট, এই বিষয়টা আপনারা একটু নিজেরা পড়ে নিন বই থেকে, এখানে সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। এই যে র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, যেটা এখানে ঠিক যেটা লেখা আছে, আমি ওখানে সেইটাকেই নিয়ে আসছি মোটামুটি। দেয়ার আর অকেশনস ডিগ্রি অফ কোরিলেশন বিটুইন টু ভেরিয়েবলস is to be measured, but both of them is not in a suitable quantitative form। একটা অথবা দুটোই কোয়ান্টিটেটিভ ফর্মে আমি নাও পেতে পারি। Such circumstances an alternative approach, rank correlation, might be appropriate।
The most common measure of this type is Spearman's rank correlation coefficient denoted by capital R. এবং তার ফর্মুলা হলো এইটা। ফর্মুলার কোনটা কি মিন করে এটা আমি একটু পরে বলছি, আপনারা এই লেখাটা পড়েন নিজেরা, যেটা আমি আপনার বইতে লেখা আছে যেটা সেইটা একটু দেখে একটু পড়েন। এইটা আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা থাকলে তখন কিন্তু এখানে অঙ্কের ক্ষেত্রে সমস্যা হবে, একটু দেখে নেন। আশা করি ক্লিয়ার। এখন দেখেন আপনাদের বইতে আর একটা টপিকস আছে, সেটা হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশনের পরে আর একটা জিনিস দেখেন, স্পুরিয়াস কোরিলেশন। এই টার্মটা সম্ভবত স্লাইডে আমার নেই, এটা উপরে আছে কিনা আমি একটু দেখে নিই। ইন্টারপ্রিটিং কোরিলেশন কোএফিসিয়েন্ট সম্ভবত নেই, আসে নাই। আচ্ছা, এটা যে সব বইতে হয়তো নাও থাকতে পারে, স্পুরিয়াস কোরিলেশন, ওইটা একটু দেখে নিয়েন। ওইটা খুব কঠিন কিছু নাই, সহজই আছে, একটু নিজেরা দেখে নিয়েন যদি থাকে। থিওরিটিক্যাল সাইডে সাধারণত 1 বা 2 নম্বরের একটা কোশ্চেন অনেক সময় আসে। র্যাঙ্ক কোরিলেশন আর স্পিয়ারম্যানস কোরিলেশন কোএফিসিয়েন্টের যে ফর্মুলা, এইটা হলো সাধারণত এই যে ডি যেটা দেখছেন, এক নম্বর হচ্ছে এনটা কি, এন হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। এটা এর আগে পিয়ারসনের ক্ষেত্রেও এন বলতে যেটা বুঝিয়েছে এখানেও সেইটাই। তাই এখানে আর ডিটা কি, ডিটা হচ্ছে ডিফারেন্স বিটুইন টু র্যাঙ্কস। যদি কোনো একটা প্রোডাক্টের, যেমন কোনো একটা খাদ্যদ্রব্য, যে কোনো একটা আইটেমের যদি দুটো ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেমন একজন সার্ভিস হোল্ডারের বা সার্ভিস ক্যান্ডিডেটের তার রিটেন থাকতে পারে এবং ভাইবা থাকতে পারে। রিটেনে এক ধরনের র্যাঙ্কিং করা হলো, ভাইবাতে আর এক ধরনের র্যাঙ্কিং করা হলো। এই দুই র্যাঙ্কিং এর যে ডিফারেন্স, সেইটা হচ্ছে ডি। ডি স্কোয়ার মানে ওই ডিফারেন্সের স্কোয়ার। স্কোয়ার করা হয়েছে এই কারণে, যদি ওই ডিফারেন্সটা নেগেটিভ আসে তাহলে অটোমেটিক স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে। অলওয়েজ পজিটিভ ভ্যালুজ আর টেক। স্যার নিচের লাইনে তো লেখা আছে যে ফর্মুলাটা মুখস্থ করা লাগবে না, এক্সামে দেয়া থাকবে। এক্সামে দেয়া থাকবে। এইটা তো ফর সীমা এক্সাম, নট ফর আইসিএমএবি এক্সাম। এটা তো আমি আগেই বলে নিলাম যে এই বইতে যত ফর্মুলা আছে একটু কঠিন ধরনের, সেইটাই নিচেই লেখা আছে। ইউ ডু নট নিড টু রিমেম্বার দিস ফর্মুলা বিকজ ইট উইল বি গিভেন ইন ইউর এক্সাম। অফ আইসিএমএবি ইট উইল নট বি গিভেন ইন ইউর এক্সাম। ঠিক আছে? আর অঙ্ক করেন, দেখবেন যে এটা মনে রাখা খুব কঠিন হচ্ছে না। আমরা যাই আবার স্লাইডে ফিরে যাই, দেখেন এখানে নিচে একটা অঙ্ক আছে। তা এইটা কিভাবে অঙ্কটা করতে হবে সেটা আমরা দেখেন। এটা আপনাদের বইয়ের অঙ্ক এবং এইটা আছে হচ্ছে এক্সাম্পল ইলাস্ট্রেশন 3, আর এই বইয়ের আছে কোথায় সেটা একটু দেখি। এইটা আছে 751, এই যে এই অঙ্কটা 751। এখন এই অঙ্কটার ক্ষেত্রে এখানে অঙ্ক প্রবলেমটা একটু দেখেন, একটু পড়েন। As part of its recruitment procedures, মানে ওই যে চাকরি নিয়োগের ক্ষেত্রে, a company awards applicants rating from A দেয় কাদেরকে, যারা এক্সেলেন্ট, ই দেয় কাদেরকে, যাদের আনস্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ A B C D E। ওই যে যেরকম পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট আমরা +1 পর্যন্ত গেলাম, এখানেও তেমনি
যে সবচেয়ে ভালো করবে তাকে এ দেবে, এটা এ মিনস এক্সেলেন্ট, বি হলো হয়তো ভেরি গুড, সি হলো গুড, এইভাবে আর কি ইতে আনস্যাটিসফ্যাক্টরি। ফর দেয়ার ইন্টারভিউ পারফরমেন্স, তাদের যে ভাইবা দেবে বা ইন্টারভিউ দিতে আসবে, ইন্টারভিউ এর রেজাল্ট হচ্ছে এটা। এন্ড মার্কস আউট অফ 100 ফর রিটেন টেস্ট। এরপরে রিটেন টেস্ট আছে, সেখানেও কিন্তু, আচ্ছা একটু লাইনে থাকেন, একটা ফোন আসছে, আমি একটু হ্যাঁ, তাহলে এই যে 100-র ভিতরে কে কত পেলো সেইটা আবার এই যে টেস্ট স্কোর হিসেবে দেওয়া আছে। তাহলে দেখেন এই যে ইন্টারভিউ গ্রেড, এই ক্যান্ডিডেটটা হলো স্মল এ বি সি ডি ই, এরা হলো মনে করেন মিস্টার রহিম, মিস্টার করিম, এই নামগুলো হচ্ছে এইটা। তারা যখন ইন্টারভিউ দিল, ইন্টারভিউতে মিস্টার এ যে সে পেলো ক্যাপিটাল এ অর্থাৎ এক্সেলেন্ট, বি পেলো ক্যাপিটাল বি, ধরলাম এটা ভেরি গুড, সি পেলো আবার এ এক্সেলেন্ট, ডি পেলো হয়তো গুড, যেটা ওই বি এর চেয়ে খারাপ, ডি পেলো সবচেয়ে খারাপ এখানে অ্যাভেলেবেল যেটা, সেটা হচ্ছে যে হয়তো পুয়ার, আর ই ছিল আনস্যাটিসফ্যাক্টরি, ই আসলে কেউ পায়নি। এই 5 জনের ভিতরে সবাই এ বি সি ডি তে আছে। কিন্তু রিটেন এর দিকে যদি যাই, তাহলে দেখা যাচ্ছে যে এর রিটেনে পেয়েছে 100-র ভিতর 60, বি পেয়েছে 61, সি পেয়েছে 50, ডি পেয়েছে 72, ই পেয়েছে 70। এখন তাহলে এখান থেকে আমরা ওই অঙ্কে যাওয়ার আগে একটু খেয়াল করি, আমরা যদি এই ডাটাগুলো একটু অ্যানালাইসিস করি, যে ইন্টারভিউতে এক্সেলেন্ট সে কিন্তু পেয়েছে 60 আর আরেকজন পেয়েছে 50। এই 50 হচ্ছে সবচেয়ে খারাপ, মানে সবচেয়ে কম নম্বর। তার মানে ইন্টারভিউতে এক্সেলেন্ট হইলেই সে যে রিটেনে ভালো করবে এমন কোনো কথা নেই, বা রিটেনে ভালো করলেই যে সে ইন্টারভিউতে এক্সেলেন্ট হবে না বা হবে, সেটার কোনো কিন্তু এখানে মনে হচ্ছে যেন যে এটা ঠিক না। অর্থাৎ আবার দেখেন ডি হচ্ছে সবচেয়ে খারাপ ইন্টারভিউতে, তার রিটেন কিন্তু হাইস্টের কাছাকাছি, হাইস্ট হচ্ছে 72, তার ইন্টারভিউ কিন্তু খুব ভালো হয় নাই, এ বি সি তে চলে গেছে সে, কিন্তু সে আবার রিটেনে কিন্তু হাইস্ট পেয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে যে প্রশ্নটা এখানে করছে, ক্যালকুলেট দ্য স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট ফর দিস ডাটা এন্ড কমেন্ট অন ইট। আসলে আপনার কাছে চাচ্ছে যে এই যে ক্যান্ডিডেটদের ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষার নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনাকে বলতে হবে যে এটা কি আসলে সামঞ্জস্যপূর্ণ কিনা। তার মানে যারা রিটেনে ভালো তারাই কি ইন্টারভিউতে ভালো করছে, নাকি এর বিপরীতটা করছে, এই ডিসিশনটা নিতে হবে। এই ডিসিশনটা নেওয়ার জন্য আমরা এই ক্যাপিটাল আর এর মানটা বের করব, বের করে ওই আর এর মান আমাকে বলে দেবে যে আসলে ওদের ভিতরে কোনো পজিটিভ কোরিলেশন আছে না নেগেটিভ কোরিলেশন আছে। নেগেটিভ মিনস কি? নেগেটিভ মিনস ওই যে ওইভাবে বলি যে নেগেটিভ মিনস হলো যে একটা আর একটা বিপরীত, অর্থাৎ যারা রিটেনে ভালো করছে তারা ইন্টারভিউতে খারাপ করছে, আবার যারা রিটেনে খারাপ করছে তারা ইন্টারভিউতে ভালো করছে। এইটা হচ্ছে নেগেটিভ মানের ইম্প্যাক্ট। আর পজিটিভ মানে হচ্ছে যারা রিটেনেও ভালো তারা ইন্টারভিউতেও। সাধারণত আমরা কি চাকরির ক্ষেত্রে আগে রিটেন টেস্ট নেই, তারপরে হচ্ছে ইন্টারভিউ দেয়। তা আমরা ধরে নিচ্ছি যে যারা রিটেনে ভালো করছে দেখা গেল ইন্টারভিউতে তারা ভালো করছে, তাহলে আর এর মান হবে পজিটিভ।
আর যারা রিটেনে ভালো করছে কিন্তু ইন্টারভিউতে গিয়ে হয়ে যাচ্ছে খারাপ, তারা হচ্ছে আর এর মান হচ্ছে নেগেটিভ। আবার এই কতটা পজিটিভ কতটা নেগেটিভ এর আবার স্ট্রেংথ কিরকম, সেই জন্য এখানেও ওই একইভাবে স্পিয়ারম্যান কোএফিসিয়েন্টের মতোই এখানে পারফেক্টটা আসে না। পারফেক্ট মানে আর এর মান 1 আসতে হবে, অর্থাৎ এই পরের অংশটা 0 হইতে হবে। নর্মালি এইটা 1 এর কাছাকাছি থাকতে পারে, 1 এর থেকে কিছু কম, হয়তো ওই স্পিয়ারম্যানের মতোই। সেক্ষেত্রে ওই ভেরি স্ট্রং, ভেরি পুয়ার, ভেরি স্ট্রং নেগেটিভ, ভেরি স্ট্রং পজিটিভ, এই ধরনের কমেন্টস গুলো আসবে। তা আমরা এই অঙ্কটাই দেখি কি করলাম, এখানে একটু দেখি। মান দিলাম, তার সে হলো ফার্স্ট। বি যে পাবে তাকে আমি সেকেন্ড মানে 2 দিলাম, সি পাবে যে তাকে 3 দিলাম। এখানে 1 দেওয়া মানে সে এক্সেলেন্ট, বি মানে ভেরি গুড, সি মানে গুড, 3 পাবে, সে 3 পাবে, ডি হচ্ছে হয়তো পুয়ার। তাহলে এইভাবে দিতে পারি। আবার উল্টাটাও হতে পারে যে যে এক্সেলেন্ট তাকে আমি মানে যে সবচেয়ে খারাপ তাকে দিলাম 1, যে তার চেয়ে একটু ভালো তাকে দিলাম 2, এটাও হতে পারে। এখন আমরা এখানে কি করেছি দেখেন, এখানে কিন্তু আমরা ওই যে প্রথমে যেটা বললাম এক্সেলেন্ট মানে হচ্ছে 1, দুইজনকে ফার্স্ট বানাইতে পারবো না। সেকেন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ একজন 1 পজিশন একজন 2 পজিশন। তাহলে 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, তাহলে প্রত্যেকেই 1.5 করে দিয়ে দিলাম। ঠিক আছে, তবে 3 সেটা হচ্ছে এই যে বি 3, সি তে আসবে 4, ডি তে আসবে 5। দেখেন এটা বুঝছেন কিনা? স্যার এখানে কি আমি র্যাঙ্কটাকে আচ্ছা, এরপরে ওই অঙ্ক আছে, ওই যে একাধিক দুটোর উপরেও আছে, সেইগুলো আমরা দেখাবো। এইটা আপাতত দেখেন 2টা আছে, সেই জন্য আমরা 1 আর 2 যোগ করে, আবার মনে করেন যে এ পাইছে একজনা, বি পাইছে 2 জনা, তখন কি করতাম? তাহলে এ যে একজনা পেলে ওকে 1 দিতাম, ওর সাথে প্রতিদ্বন্দ্বী কেউ নাই। কিন্তু বি পেয়েছে 2 জনা, তার মানে 2 এবং 3, তাহলে 2 আর 3 যোগ করলে 5, তাকে 2 ভাগ করে 2.5 করে দিতাম। ঠিক আছে, এইভাবে আমরা ইন্টারভিউ এর র্যাঙ্কিংটা করলাম। এবার রিটেনের র্যাঙ্কিং এ আসেন। রিটেনে কি ছিল? হাইয়েস্ট হলো 72, তারপরে সেকেন্ড হাইস্ট 70, এইভাবে। তাহলে আমরা তো এখানে দেখলাম যে যে সবচেয়ে ভালো করবে তাকে ফার্স্ট পজিশনে বসাইছি 1, এখানেও সেইটাই করব।
যে সবচেয়ে ভালো করবে অর্থাৎ 72 তারে দেবো 1, 70 যে তাকে দেবো 2, তাহলে 72 যে সে পাবে 1, 70 পাবে 2, 61 পাবে 3, 60 পাবে 4, 50 তে যাবে 5। এখানে আমরা কি করলাম দেখেন, এই যে যায়, তাহলে দুটো ভ্যালুয়েশনের র্যাঙ্কিং, এইটা একটা। ডি মানে ডিফারেন্স, আমি বলেছিলাম ডি মানে ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স লেখেন। 1.5 মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 2.5। এখানে সাইন ইমম্যাটেরিয়াল, কেউ মাইনাস লিখতেও পারেন নাও পারেন, সোজা কথা বড়টা থেকে ছোটটা বাদ, যা আসে 3 মাইনাস 3 সমান 0। 1.5 মাইনাস 5 মাইনাস 3.5 মাইনাস দিলাম না, দিলেও সমস্যা ছিল না। 4 মাইনাস 1 ইকুয়াল টু 3, 5 মাইনাস 2 ইকুয়াল টু 3, তাহলে ডি এর মানগুলো বের হয়ে 3 স্কয়ার 9, 3.5 স্কয়ার 12.25, 0 কে স্কয়ার করলে 0, 2.5 কে স্কয়ার করলে 6.25, যোগ করলাম 36.50। এইটাই হচ্ছে সামেশন ডি স্কয়ার। অর্থাৎ এই যে সামেশন ডি স্কয়ার ফর্মুলায়, এই সামেশন ডি স্কয়ার বের করার জন্যই এত কাজ করলাম। দেখেন বোঝেন কিনা? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন। স্যার আমরা তো মার্কে এভারেজ করতে পারি, র্যাঙ্কে কি এভারেজ করা যায়? হ্যাঁ হ্যাঁ, এই যে করলাম তো, এটা একটা টেকনিক। যদি বলেন যে এটার তো মিনিংলেস, আমিও বলবো এটা মিনিংলেস, কিন্তু আপনাকে একটা রাস্তা বের করতে হবে যেখানে আপনি প্রপার জাজমেন্টটা করতে পারেন, প্রপার কনক্লুশনটা ড্র করতে পারেন। এইটা যা এইগুলো স্ট্যাটিস্টিক্যাল ম্যাথ, তো এগুলো আসলে পিওর ম্যাথ না, তো এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স। মানে এখানে ওই যে ধরে নেওয়া হয় যে এত মোটামুটি এত মোটামুটি এত, এটা একদম এক্সাক্ট হইতে হবে, এগুলো খুব কম। যেমন প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা দেখেছি এক্সাক্ট প্রবাবিলিটি টার্মটা আছে, যেটা হচ্ছে যে 100% কারেক্ট। আবার যখন আমি অনেক গ্রুপ অফ ডেটা নিয়ে বসবো তখন কিন্তু প্রায় কারেক্ট, 100% কারেক্ট বলবো না, এক্সাক্ট প্রবাবিলিটি বলবো না। তাই স্ট্যাটিস্টিক্যাল বেশিরভাগ বিষয় হলো যে ইনফারেন্স ড্র করা, মানে এইটার উপরে একটা মানে মতামত দেওয়া, সেই জন্য একটা ওয়ে আউট। এইটাও একটা তাই যে আসলে এই আপনি যেটা বলছেন যে ফার্স্ট এবং সেকেন্ড কে কি এভারেজ করা যায়, ফিজিক্যালি এটা করা যায় না, কিন্তু এই যে ম্যাথমেটিক্যাল টেকনিকটা আপনাকে এখানে দেশে সেখানে এভারেজ করার জন্যই বলা আছে। কারণ এইটা ছাড়া আর সুন্দর কোনো পদ্ধতি এখন পর্যন্ত আমরা পাই নাই যেখান থেকে এই ব্যাখ্যাগুলো আমরা পেতে পারি। ঠিক আছে স্যার, র‍্যাঙ্ক অফ টেস্ট স্কোরে যদি এরকম ইন্টারভিউর মতো দুইটা থাকতো সেম স্কোরে, ওটাও কি এভারেজ করতাম? হ্যাঁ হ্যাঁ করতাম অবশ্যই, কারণ এই যে 1 2 3 4 5 এটা তো আর প্রবলেমে দিয়ে দেয় না, এটা তো আমি আর আপনি এই যে এখানে ধরে নিচ্ছি, আর একজন হয়তো আর এক রকম ধরবে। কেউ যদি মনে করে যে না, যে হাইয়েস্ট পাইছে তাকে সবচেয়ে বেশি মার্কস দিয়ে র্যাঙ্ক করব, তাহলে এইটা হয়তো 5, তারপরে 2 হয়তো 4, এইভাবে উল্টাটা যেতাম। উল্টা হইলেও সেম অ্যান্সার আসতো। অঙ্কটা ভালোভাবে খেয়াল করবেন, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে এবং অনেকেই কিন্তু এই যে জিনিসটা কিন্তু সহজ, কিন্তু প্র্যাকটিস না করার কারণে সাহস থাকে না, তখন মনে করে যে এইভাবে করবো, হবে কি হবে না, একটা কনফিউশন থেকে যায়। এবং সেই কারণে হ্যাঁ আমি যে স্যার ইন্টারভিউয়ের যে র‍্যাঙ্কটা এইটা বুঝতে পারছি, কিন্তু র‍্যাঙ্ক অফ যে রিটেন টেস্টের যে নাম্বারটা যে 4 3 5 এইটা বুঝিনি স্যার, আমি একটু অন্য জায়গায় ছিলাম, একটু যদি বলতেন স্যার। এইটা যে হাইয়েস্ট পাইছে তাকে ফার্স্ট পজিশনে বসালাম, অর্থাৎ 1। জি স্যার। যে সেকেন্ড হাইয়েস্ট তাকে 2, থার্ড হাইয়েস্ট 3, এইভাবে করলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। ফার্স্ট সেকেন্ড থার্ড, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ। এখন এখানে যদি মনে করেন এই যে এখানে যে এই দুটা যদি সমান হতো, 60 এইটাও 60 যদি হতো, তাহলে কি করতেন? এই যে 60 এবং 61 আছে, মনে করেন দুটোই 60, তাহলে কি করতেন? এভারেজ করতাম না। হ্যাঁ, তাহলে এই যে 4 আর 7 একে 2 দিয়ে ভাগ করে 3.5 3.5 করতেন। ঠিক আছে? আর স্যার ওই 60 দুইবার ভাগ করব না, ওই আমরা র‍্যাঙ্ক করে র‍্যাঙ্কটা, হ্যাঁ এই যে 4 + 3 এটা যেটা আছে
4 প্লাস 3 7 7 কে 2 ভাগ করবেন তাহলে 3.5 3.5 3.5 হ্যাঁ ঠিক আছে জি তাহলে স্যার এইভাবে আমি ডি স্কয়ার এর মান সামেশন বের করব করে ওই ফর্মুলাটা আমাকে বসাতে হয় n হচ্ছে নাম্বার অফ অবজারভেশনস মানে এখানে কয়টা আছে 5 তাই না এ বি সি ডি ই মোট 5টা 5 জন ক্যান্ডিডেট আছে তাহলে n এর মান 5 তাহলে 5 ইনটু উইদিন ব্র্যাকেট 5 স্কয়ার মাইনাস 1 মানে 25 মাইনাস 1 আর উপরে 6 ইনটু ডি স্কয়ার মানে এই যে 36.50 এটা বসাইলে এর অ্যানসার আসছে মাইনাস 0.825 এইটা কি মিন করে এইটা মিন করে যেহেতু নেগেটিভ তার মানে এই যে ইন্টারভিউ এর গ্রেড আর এই রিটেন এর গ্রেডের ভিতরে কোনো মিল নাই এইটা একটা বেশি হইলে আর একটা হয় কম একটা ভালো হইলে আর একটা হয় খারাপ এখানে পড়েন the high negative value near to -1 indicates that interview grades and test scores almost totally disagree যদি এটা পজিটিভ হতো তাহলে ডিস লিখতাম না তাহলে লিখতাম অলমোস্ট টোটালি এগ্রি উইথ ইচ আদার গুড ইন্টারভিউ গ্রেডস গো উইথ দ্য লোয়েস্ট টেস্ট স্কোরস এন্ড ভাইস ভার্সা মানে সবচেয়ে ভালো ইন্টারভিউ গ্রেড যেটা কোনটা সেটা হলো এ এবং সি এরাই পাইছে রিটেনে সবচেয়ে কম মার্কস তার মানে ওই যে লোয়েস্ট টেস্ট স্কোর এন্ড ভাইস ভার্সা এবং উল্টা অর্থাৎ যারা রিটেনেও খুব ভালো করছে তারা আবার গ্রেডে ইন্টারভিউ গ্রেডে যায় আবার খুব খারাপ করছে বোঝা গেল স্যার এটা কি র‍্যাঙ্ক অফ ইন্টারভিউ গ্রেড আর র‍্যাঙ্ক অফ টেস্ট স্কোরের মধ্যে ডিফারেন্স যেটা সেটা বের করতেছে না হ্যাঁ ডিটা তাই এই যে ডিটা তাই ডিটা ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু গ্রেডস স্যার বললেন এ এবং সি এর কথা এটা বুঝিনি এ এবং সি হচ্ছে যে এইটা এর এ কত ছিল ওর সবচেয়ে এক্সেলেন্ট ছিল না ইন্টারভিউয়ে জি সিও এক্সেলেন্ট ছিল কিন্তু এরা রিটেনে কত পেয়েছিল দেখেন এ এবং সি রাই দুইজনাই কম পাইছে সবচেয়ে তাই না একজন 50 একজন 60 আর বাকি তিনজন তো এর চেয়ে বেশি পাইছে অথচ এরা ইন্টারভিউ কিন্তু সবার চেয়ে ভালো করছে তার মানে একটা বিপরীত না এরা ইন্টারভিউতে ভালো করলো কিন্তু টেস্ট করে দেয় ওরা ঠিক তার উল্টা ছিল এইটাই বলতে এই উল্টা চিত্রের কারণে এখানে নেগেটিভ আসে আমরা আরেকটা অঙ্ক একটু দেখি এই অঙ্কটা দেখেন এখানে আবার সংখ্যা একটু বেশি আছে ফাইন আছে যেটার কস্টিংও দেওয়া আছে এখন এই ওয়াইন গুলো বা এই ধরনের খাদ্যবস্তু যদি কিছু থাকে সেইগুলো সাধারণত টেস্ট করলো টেস্টের মানে স্বাদ নিয়ে র্যাঙ্ক করলো এ কে দিল 1 বি কে দিল 2 সি কে দিল 3 এইভাবে 8 পর্যন্ত দিল কিন্তু এই এটার দাম আবার এইটা কিন্তু যখন এই টেস্টটা করা হয় তখন এই এর দাম কত এগুলো কিন্তু তাদেরকে জানতে দেওয়া হয় না এটা কোম্পানি জানে কিন্তু তারা শুধু ওই স্যাম্পল দিয়ে দিল যে প্রত্যেকে খেয়ে দেখবে যে কোনটার টেস্ট কি রকম তাতে দেখা গেল যে এ ওয়াইনটার স্কোর আইছে সবচেয়ে হাইয়েস্ট আমার মনে হয় এই এখানে কি লেখছে উইথ 1 বিং সবচেয়ে খারাপ হচ্ছে এ আর 8 হচ্ছে এই স্পেল মানে এই ওয়াইনটা হচ্ছে সবচেয়ে ভালো তারা এটা টেস্ট করে দেখছে মানে খেয়ে টেস্ট করে দেখছে যে এর সবচেয়ে খারাপ বি তার চেয়ে একটু ভালো সি তার চেয়ে আর একটু ভালো এইভাবে 8 হচ্ছে সবচেয়ে ভালো তারপরে দেখা গেল যে কোনটার দাম কত তখন কোম্পানি বললো যে এর তারা বিক্রি করে 2.49 পাউন্ড করে প্রতি বোতল এইভাবে 2.99 আবার তার চেয়ে একটু খারাপ যেটা সেটা আবার 3.99 করে বিক্রি করে দেখেন এটা টেস্টের দিক দিয়ে কিন্তু এইচ এর চেয়ে জি একটু খারাপ পজিশনে আছে কিন্তু প্রাইসের দিক দিয়ে কিন্তু আবার বেশি এফ আর একটু খারাপ আছে কিন্তু প্রাইসের দিক দিয়ে কিন্তু এটা জি এর সমান তা এইটা হচ্ছে প্রাইসের পিকচার এটা হচ্ছে টেস্টের পিকচার এখন বলছে যে এই দুটো কি আসলে সামঞ্জস্যপূর্ণ কিনা যে যেটা টেস্ট বেশি সেটার
র্যাঙ্কও হাইয়েস্ট হবে, যেটা টেস্ট কম সেটা র্যাঙ্ক লোয়েস্ট হবে, এইরকম কিছু কিনা সেইটা বের করতে আপনাকে বলছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখেন এখানে যেহেতু বলছে যে হাইয়েস্ট মার্কস দিল সবচেয়ে ভালো ওয়াইনকে, লোয়েস্ট মার্কস দিল সবচেয়ে খারাপ ওয়াইনকে, আপনি এখানে র্যাঙ্কিংটা কিভাবে করবেন? প্রাইসের ক্ষেত্রে আপনি বলতে পারেন সবচেয়ে বেশি দাম যেটার সেইটাকে আমি 1 নম্বরের মানে বেশি নম্বর দেবো। আমরা দেখি কিভাবে করলাম। এই যে এখানে দেখেন এই ছিল সবচেয়ে টেস্টের দিক দিয়ে বেশি, এই র্যাঙ্কিংটা কিন্তু সেম থাকলো, যেহেতু এটা র্যাঙ্কিংই দেওয়া আছে আপনাকে, এটা নতুন করে র্যাঙ্কিং করা লাগবে না। র্যাঙ্ক শুধু প্রাইসের করলেন। কোনটাকে করলেন? আপনার এখানে দেখেন অঙ্কটা বইতে আছে, অঙ্কটা পরে দেখে নিন। মোট আছে 8, অর্থাৎ এই র্যাঙ্ক যদি আপনি এইটার মতো 1 2 3 4 5 6 7 8 করেন, তাহলে 8 পাবে কে? বলেন 8 পাবে কে? যার দাম সবচেয়ে বেশি। আর সবচেয়ে বেশি তো 2টা আছে। হ্যাঁ, তাহলে একটা যদি 8 পায় আর একটা কত পাবে? 7 পাবে। আর দুটোই তো সমান, তাহলে কি করবেন? তাহলে 8 আর 7 15, তাকে 2 ভাগ করে দেবেন 7.5 করে। এই দেখেন তাই আছে, ঠিক আছে। তাহলে 8 এবং 7 চলে গেল, তাহলে এই জি আর এফ আর জি চলে গেল। এখন 8 7 গেল, এরপরে কি আসছে? এরপরে 3.9 এর চেয়ে একটু ছোট কোনটা আছে? 3.5। হ্যাঁ 3.59। তাহলে এইটা হবে 6। এটা 8 তো নাই, 3.59 তো আর নাই, তাহলে এটা 6 নম্বর, এটা 6। এই দেখেন 6। তারপরে কত আছে দেখেন তো? 3.59 এর ছোট 3.49 কয়টা আছে? একটা, তাহলে এইটা পাবে হচ্ছে 5। তারপরে কোনটা আছে? 2.9 কয়টা আছে? 3টা আছে। তাহলে আমি লাস্ট 3.49 কে কত দিলাম? 5 দিলাম। তাহলে এই 3টার জন্য থাকবে স্যার এটা 4 হবে না? কোনটা? স্যার 3টা গেল, এটা 4 হবে না? না, এই যে 3.99 দুইটা গেল, 5.9 গেল 3টা, তাই না? 3.49 তাহলে 4 গেল নাকি? জি, নাকি 5 গেল? 5 গেছে স্যার, 5 গেছে। তাহলে এখন থাকবে 3টা আছে 2.99, তাহলে এখানে থাকবে 432 নাকি? তাহলে 432 5 কিভাবে? 6 7 ওই যে 3.99 8 গেল, 7 গেল, 6 গেল, এবার এইটা 5 গেল, ঠিক আছে। তাহলে 4 3 2, যেহেতু 2.99 3টা আছে, এই 3টার জন্য বরাদ্দ হচ্ছে 432। যেহেতু 3টেই সমান, তাহলে 432 যোগ করে 3 দিয়ে ভাগ। 9 কে ভাগ করলে 3। হ্যাঁ, 3 জনাই 3 করে পাবে। এই দেখেন 3 3 3, ঠিক আছে। তাহলে 2 চলে গেল, আর বাকি যেটা থাকে সেটা হলো 1। তাহলে র্যাঙ্কিং এটার হয়ে গেল। এখন তাহলে ডি মানে ডিফারেন্স বের করেন। 1 - 1 0, 2 - 3 - 1, 3 - 5 - 2, 4 - 3 1, 5 - 6 - 1, 6 - 7.5 - 1.5, এইভাবে বের করলাম। সবগুলোকে স্কোয়ার করেন, তাহলে সব মাইনাসই প্লাস হয়ে যাবে। তাহলে 0 1 4 1 1, 1.5 কে স্কোয়ার করলে 2.25, 0.5 কে এটা 5 কে 25, যোগ করলাম 34.50। এরপরে আর এর ওই ফর্মুলায় বসিয়ে দিলাম 0.59 যেহেতু পজিটিভ, তার মানে আমি ধরে নিতে পারি একটা পজিটিভ কোরিলেশন আছে, অর্থাৎ যেটা টেস্ট বেশি সাধারণ ভাবে সেইটার দাম বেশি হবে, তাই হয়েছে। কিন্তু 0.59 এইটা যদি 1 হতো তাহলে কি হতো? তাহলে কিন্তু পারফেক্ট। তখন কিন্তু এই যে যেটা সবচেয়ে ভালো টেস্ট সেইটারই হাইয়েস্ট দাম থাকতো, তারপরে যেটা একটু কম টেস্ট সেইটা সেকেন্ড হাইয়েস্টটা থাকতো। এই আপনারা একটা অঙ্ক এইভাবে বানিয়েও দেখতে পারেন। স্যার এই যে 5 এর অঙ্কটা, পরেরটা কিভাবে বের করলেন একটু আরেকবার বলবেন? কোনটা? 5 এর পরে যে 3, এই র্যাঙ্কিং 5 এর পরে 5 কাকে দিলাম? 3.49 কে 5 দিলাম না? জি স্যার। তারপরের অংশ এর চেয়ে ছোট কে? 2.99। কয়টা আছে? 3টা।
তিনটা, তাহলে এদের জন্য তিনটা সংখ্যা কি বরাদ্দ করবেন? 432 432 যোগ করলে কত হয়? 9 তাকে 3 ভাগ করেন। 3 আসে। যেহেতু তিনটা আছে 3 ভাগ করে দিতে হবে, বোঝা যায়? আচ্ছা, এখন আপনারা এই অঙ্কটাই, এই যে এখানে যে ফিগার গুলো দেওয়া আছে, এখানে আপনারা যদি এমন ভাবে ফিগার গুলো চেঞ্জ করে নেন যে সবচেয়ে দামিটার দাম বেশি, মনে করেন এটা $5 দিলেন, বা এইটা $8 দিলেন, এইটাকে $7 দিলেন, এইটাকে $6 দিলেন, এইভাবে যেহেতু এটা টেস্ট বেশি অতএব এইটাও বেশির দিকে যাবে, তাহলে দেখবেন এই জায়গাটাই এই আর এর মান আসবে 1। জি স্যার। দেখেন অঙ্ক কিন্তু পরীক্ষার খাতায় এরকম পেয়েও যেতে পারে, দেখবেন যে আর এর মান 1 যদি আসে তার মানে কি, তখন লিখবেন যে পারফেক্ট পজিটিভ কোরিলেশন। তার মানেটা কি? যার টেস্ট বেশি তার দাম বেশি, এর কোনো ব্যত্যয় নেই, বোঝা যায়? ঠিক আছে স্যার ব্যাক খাতাতে লিখছে তো উইথ দ্য মোর এক্সপেন্সিভ উইন টেন্ডিং টু টেস্ট বেটার। হ্যাঁ, উইথ দ্য মোর এক্সপেন্সিভ ওয়াইনস টেন্ডিং টু টেস্ট বেটার, যেটার দাম বেশি সেটার টেস্টও বেশি ভালো। কিন্তু স্যার কেন যে লিখলো স্যাম্পল সাইজ অফ দ্য রেজাল্ট ইজ নট রিয়েলি রিলায়েবল? রিলায়েবল এই কারণ হচ্ছে যে আপনারা উপরের দিকে তাকান না, দেখেন সবচেয়ে টেস্ট ভালো ছিল কোনটা? এইচ না? কিন্তু এইচ এর দাম কি হাইয়েস্ট হয়েছে? না স্যার, হয় নাই। এই জন্যই বলছে যে স্যাম্পল সাইজ যদি আরো বেশি হতো তাহলে ভালো রেজাল্ট পেতো। আর একটা হচ্ছে যে এইটাতে যদি স্ক্যাটার ডায়াগ্রাম আঁকেন তাহলে দেখবেন যে এই যে যেটার একটু কম টেস্ট তুলনামূলক সেই দুটোরই দাম বেশি, তাই না? হ্যাঁ, দাম বেশি। আবার এই যে 5 নাম্বারেরটাও সবচেয়ে ভালোটার চেয়ে দাম বেশি, আবার 3 নাম্বারেরটাও সবচেয়ে ভালোটার চেয়ে দাম বেশি। তার মানে ইন জেনারেল ট্রেন্ডটা এইরকম যে টেস্ট বেশি হইলে দাম বেশি, সেই জন্যই এটা 0.5। মানে এই 59% আর কি আমরা বলতে পারি যে এখানে এইভাবেই ফিট করে। ওই যে স্টেট লাইন যদি একটা আঁকতাম তাহলে দেখা যেত যে মোটামুটি একটা পজিটিভ কোরিলেশন পাচ্ছি। এই জন্যই বলা হচ্ছে সাম পজিটিভ কোরিলেশন। এটা কিন্তু পারফেক্ট বলে নাই, ভেরি গুড বলে নাই, কারণ এটা 1 এর কাছাকাছি না, এটা হচ্ছে 1 এর চেয়ে বেশ বাঁয়ে, অর্থাৎ 0.5 এর একটু বেশি, মানে -1, 0, +1। সাম পজিটিভ কোরিলেশন। স্যার লাস্টের লাইনটা যে লিখলো কস্টিং মোড, এটা একটু কোনটা এই যে লাস্টের লাইনটা, এই জায়গাটাই বলছে given the sample size the result is not really reliable, মানে এইটা আমরা ঠিক রিলাই করতে পারছি না, কারণ এটা সম্পূর্ণই কিন্তু এই যে 0.59 থাকলে এটা রিলাই করার মতো রেজাল্ট না। এটা যদি এমন হতো যে 0.9, 0.95 তাহলে এটা রিলায়েবল হতো। and it cannot be extrapolated to wines costing more than 4 pound। more than 4 pound মানে হচ্ছে যে আপনার এখানে দাম কত আছে, হাইয়েস্ট হচ্ছে 3.99, মানে প্রায় 4 পাউন্ড, তাই না? তাই এখানে বলা হচ্ছে যে ওই যে আমরা যখন রিগ্রেশন ইকুয়েশনে যাব, যে একটা ইকুয়েশন বের করব, তখন বলবো যে আমি যদি দেখি যে আরেকটা ওয়াইন আসলো সেইটার র‍্যাঙ্কিং করলাম 9, সবচেয়ে ভালো, তাহলে কি আমি সেইটার সবচেয়ে বেশি দাম চার্জ করতে পারবো? বলছে যে না, এটা আমি নিশ্চয়তা দিতে পারছি না, কারণ এখানে যে রেজাল্ট পাচ্ছি তাতে এটা বলা যাচ্ছে না যে 100% যে এটার টেস্ট ভালো হইলে দামও আমি বেশি চার্জ করতে পারবো, এটা বলা যাচ্ছে না। এইটা আপনারা একটু দেখেন, আজকে সময় শেষ হয়ে গেছে, আমি আর এই স্যার করব মোর না, দ্যান কারণ 4 কি ওই যে আমরা 3.99 4 মানে 3.99 আর কি, 4 ওইটার উপরেই তো 4, তাই না? বলছে যে যদি 4 পাউন্ডের উপরে চলে যায় তাহলে এটার যে রেজাল্ট দেবে সেটার উপর রিলাই করা যাবে না, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই রাখি। আবার পরশুদিন আমরা শুরু করব 18 নম্বর স্লাইড থেকে, অথবা এটা আরেকটু আলোচনা করে নেব হালকাভাবে, তারপরে আমরা শুরু করব। সবাই ভালো থাকবেন, আশা করি আমরা নেক্সট ক্লাস নেক্সট ডেতেই করতে পারবো। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।